আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আসলে রাজনীতি আসলেই অনেক বেশি জটিল জিনিস, আর বাংলাদেশের রাজনীতি তার থেকেও জটিল। কারণ বাংলাদেশে অনেকেই বলে রাজনীতি শেষ বলতে কিছু নেই। আসলে অনেকের রাজনীতি যেখানেই শেষ হয় সেখান থেকে আবার শুরু হয়। এটাই হচ্ছে রাজনীতির মেইন প্রেক্ষাপট বাংলাদেশে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে, কিন্তু তাদের স্বভাবগত পরিবর্তন ঘটেনি। আমি যে কোনো একটি দলের সমর্থক হতেই পারি, আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা হতেই পারেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি পরিবর্তন হয়েছে। যে সরকারই এসেছে সে সরকারই তাদের যে সত্যিকারের চরিত্র ছিল সেটা ফুটে তুলেছে। দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ থেকেই গিয়েছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে এসেছে বাংলাদেশের কোনো প্রেক্ষাপটও চেঞ্জ হয়নি। নীতিগত পার্থক্য থাকলো, তাদের যে বাস্তব যে জিনিসটা সচরাচর দেখা যায়, চাঁদাবাজি, দুর্নীতি, সকল কিছুই বাংলাদেশে থেকেছে। হয়তো কোনো সরকার কম করেছে, কেউ বেশি করেছে, কিন্তু অনেক বেশি পরিবর্তন ঘটেছে সেটা বলা যাবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আমলে উন্নতি হয়েছে অনেক, সাথে দুর্নীতি হয়েছে। এটাই জাস্ট পরিবর্তন বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে। আর বিএনপি 2001 থেকে 2006 শাসন আমলে বাংলাদেশ 4 বার আপনার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। পার্থক্য আছে, আপনার অনেক কিছুই পার্থক্য আছে, কিন্তু স্বভাবগতভাবে তেমন কোনো পার্থক্য দেখি না। কারণ আমরা যেই এই প্রধানের চেয়ারটাতে বসি, সে ক্ষমতা থেকে সরতে চায় না। সে চাই আজীবনে আমি ক্ষমতা থাকি মরণ পর্যন্ত, অন্য কোনো দলের ঠাঁই নেই। সেম বিএনপিও 2001-এ দেখেন যখন ক্ষমতা এসেছে, নিজেরা ক্ষমতায় থাকার জন্য কত চেষ্টা করেছে, আওয়ামী লীগ আন্দোলন করে পতন ঘটিয়েছে। আওয়ামী লীগেরটাও দেখেন ক্ষমতা থাকার জন্য আজীবন চেষ্টা করে গিয়েছে, কিন্তু ক্ষমতা কারো চিরস্থায়ী না, পতন হয়েছে। সমর্থক হতেই পারি, কিন্তু আত্মসমালোচনা করাই যায়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ছিল মন্দের ভালো বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশ হচ্ছে দুর্নীতি পরায়ণ রাষ্ট্র। এই দেশের মধ্যে যেই চেয়ারে বসবে সেই দুর্নীতি করবে। কেন করবে জানেন? বাংলাদেশের মানুষই হচ্ছে যে দুর্নীতি করতে পছন্দ করে। কারণ আপনি ঘুষ নিতে চান না, কিন্তু জোর করে আপনি ঘুষ হাতে ধরাই দিয়ে বলুন, ভাই আমার কাজটা করে দেন। তো একদিন নিতে চাইনি, যখন অভ্যাস করে ফেলবেন সেই মানুষটার একবার দিবেন, দুইবার দিবেন, সেই মানুষটা পরে ঘুষ করে অটোমেটিক হয়ে যায়। কারণ বাংলাদেশের জনগণই ভালো না, সেই মানুষটা আপনাকে ঘুষখোর বানিয়ে দিচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, গ্রামে পুলিশ দেখেন, বিভিন্ন থানা দেখেন, পুলিশে প্রথমে টাকা নিতে না চাক, বলবে যে আমি টাকা নিব না। জনগণ বলবে ভাই নেন না, সমস্যা নাই, কাজটা করে দেন, আপনাকে খুশি করে দিব। জোর করে টাকা ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দেওয়ার পর অভ্যাস খারাপ করে ফেলবে, পরে পুলিশ থেকে আর টাকা চাওয়া লাগে না। পুলিশ নিজে থেকেই জোর করে টাকা নেওয়া শুরু করে দেয়, টাকা না দিলে আর কাজ করে না, অভ্যাস খারাপ করে ফেলে। বাংলাদেশের মধ্যে আগে টেবিলের নিচে ঘুষ দেওয়া হতো, এখন আমাদের সাধারণ জনগণ এমন হুজুগে বলে যে ঘুষ যখন নিবেন টেবিলের নিচে কেন নিবেন, টেবিলের উপরে করে নিলে সমস্যা কোথায়? এই প্রথা এখন বাংলাদেশে চালু হয়ে গিয়েছে। আপনি ঘুষকে কিভাবে কন্ট্রোল করবেন? ঘুষকে কন্ট্রোল করা যাবে না। বাংলাদেশের মধ্যে বলতেছেন সংস্কার করবেন। যে বাংলাদেশের মানুষ সুযোগের অভাবে সৎ, সে বাংলাদেশের মানুষকে সংস্কার করতে পারবেন? দেশের কিভাবে সংস্কার করবেন? এই ছোট ছোট ছাত্রদের কথা বলেন না, 24-25 বছর ছাত্র, যারা 26 বছর, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আমাদেরও 5-6 বছরের ছোট হবে, তারা এখন আপনার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারা কি দুর্নীতি পরায়ণ না? তারা কি দুর্নীতি করতেছে না? এই আসিফ মাহমুদ কয়েকদিন আগে 300 টাকা স্যান্ডেল পরে ঘুরতো, সে আসিফ মাহমুদ এখন 60,000 টাকা জুতা পরে ঘুরে। হেলিকপ্টার ছাড়া নাকি সে ত্রাণ দেয় না, কম্বল দিতে পারে না। তো কোথা থেকে এইসব টাকা আসে? সরকারি টাকা, এত টাকা সরকারি, তার বেতন কত সরকারি? জুতা 60,000-70,000 টাকার জুতা কোথা থেকে পড়ে? প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তার একটা মাফলারের দাম হচ্ছে 86,500 টাকা, বারবেরির মাফলার পরে। কোথা থেকে আসে এত টাকা? যে দেশের মানুষ দুর্নীতি করবে না বলে ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতা বসার সাথে সাথে দুর্নীতি স্টার্ট করে দেয়, সে দেশে সংস্কার হাস্যকর বিষয়। সে দেশে কখনো সংস্কার হবে না। নিজের মনকে সংস্কার না করলে, নিজের মনুষ্যত্বকে সংস্কার না করলে সে দেশে কখনো পরিবর্তন সম্ভব হবে না। এটাই হচ্ছে বাংলাদেশের মেইন প্রেক্ষাপট। এই নার্ভ জিনিসটা আমি সবসময় বাংলাদেশের মানুষকে বোঝাতে চাই, যে বাংলাদেশের মানুষের মেইন নার্ভটাই হচ্ছে খারাপ। তারা আসলে দুর্নীতিপরায়ণ, তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তারা নিজেরাই ঘুষখোর। সেজন্য যে চেয়ারে বসে, সে চেয়ারে বসার সাথে সাথে আমরা ঘুষখোর হয়ে যায়, দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। 10 জনের মধ্যে 5 জন ভালো থাকতে, 5 জনকে দেখবে 5 জনও খারাপ হয়ে যায়, ঠিক থাকতে পারে না। আর আমরা যখন ওই চেয়ারে বসে না, দূর থেকে বলে সে ঘুষ খায়, দুর্নীতি করে, যখন আপনি ওই চেয়ারে বসে না, তখন আপনিও সেম কাজটা করা শুরু করে দেন। আর সে না শুরু করেও কি করবে বললাম না, জনগণই আপনাকে শিখিয়ে ফেলবে, জোর করে আপনাকে ঘুষ দেওয়া। এটাই তো বাংলাদেশে হচ্ছে। আর এই বাংলাদেশে আমরা সংস্কার করবো বলতেছি, কখনোই সম্ভব না। যে বাংলাদেশের মানুষ কখনো পরিবর্তন হবে না, যে বাংলাদেশের মানুষ কখনো একজনের পিছনে একজনের গিবত করা ছাড়বে না, সারাক্ষণ একজনের যখন পয়সালা হয়ে যাবে, সৎ কাজ করে তার পিছিয়ে লেগে থাকবে, ভালো মানুষের এই বাংলাদেশে কোনো কদর থাকবে না। সে বাংলাদেশের পরিবর্তন হবে না, সংস্কার হবে না। একের পর এক স্বৈরাচার আসবে, একের পর এক সরকার আসবে, কিন্তু বাংলাদেশই রয়ে যাবে। এই বাংলাদেশের মধ্যে
একটা একতন্ত্রই বেস্ট। কেন জানেন? যে এরিস্টটল গণতন্ত্রের জনক ছিল, সে এরিস্টটলই বলেছিল গণতন্ত্র হচ্ছে মুখ্যের শাসন ব্যবস্থা। কারণ যে এখানে গণতন্ত্র থাকে সেখানে মুখ্য শাসন ব্যবস্থা বেশি থাকে, গণতন্ত্রের মধ্যে বেশি কাউমাও মারামারি হজবরল অবস্থা থাকে। এই জিনিসটা তো আমাদেরকে ইসরায়েল আমেরিকায় চাপিয়ে দিয়েছে। যে জায়গায় গণতন্ত্র থাকে সে জায়গায় পাওয়ার হস্তক্ষেপ করা খুবই সহজ থাকে। কেন জানেন? যখন একটা সরকার ক্ষমতায় থাকে, সে দেশ পরিচালনা করে, তখন যখন আপনার পুরো বিশ্বের মোরালদের কথা না শুনবেন, সে আরেকটা পক্ষকে উস্কিয়ে দিয়ে আপনার পতন, সরকারের পতন ঘটিয়ে দিতে পারবে, তাদের যদি স্বার্থ হাসিল না হয়। এটাই গণতন্ত্রের একদিক দিয়ে সুফল, আর বেশি হচ্ছে যে কুফল। সেজন্য এরিস্টটল নিজেই বলেছেন যে গণতন্ত্র হচ্ছে মুখ্য শাসন ব্যবস্থা, তাই নয় কি? এরিস্টটলের গুরু প্লেটোর গুরু ছিল সক্রেটিস। এই সক্রেটিসই কিন্তু গণতন্ত্রের কারণে দোহাই দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। সক্রেটিস বিরোধী একটি রাজনৈতিক দলের সমালোচনা করত কঠোর, সে কারণে সক্রেটিসকে বলা হলো সে বিভিন্ন ধরনের মতামত দিয়ে তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তার জন্য একটা বিচারের ব্যবস্থা করা হলো। তখন সক্রেটিসকে বলা হলো বিচার যদি আপনার পক্ষে না যায় তখন আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আত্মহত্যা করতে হবে নিজে নিজে। তখন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই গণতন্ত্র দেখেন, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সক্রেটিসের বিপক্ষে গেল বিচার, সকলে তার বিপক্ষে ভোট দিল। তখন সক্রেটিস হ্যামলক একটি বিষ প্রয়োগের মাধ্যমে নিজের বিষ নিজে খেয়ে আত্মহত্যা করলো। সে কারণেই তো প্লেটো বলেন, এরিস্টটল বলেন, তারাই গণতন্ত্রের পক্ষের কথা 10টা বললো 20টা বিপক্ষে কথা বলে, কারণ গণতন্ত্রের নামে চলে। কিন্তু সত্যিকারে যখন আপনার সমালোচনা করবেন, ওই গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকে না, তখন আপনার বিপক্ষে চলে যাবে। তখন আপনাকে কিভাবে ঘায়েল করবে, কিভাবে দমিয়ে রাখবে, কিভাবে জেলে ভরবে, কিভাবে মেরে ফেলবে। সেম সক্রেটিসের মতো, ওদের মতো বড় বড় দার্শনিক যেখানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যায় গণতন্ত্রের কথা বলার পরও, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকার পরও, সেখানে আমরা সাধারণ মানুষ তো নগণ্য। কিসের গণতন্ত্রের কথা বলি আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, মনে কি আসলে গণতন্ত্র ধারণ করি? ধারণ তো আমরা করি না। যে জিনিসটা আমরা ধারণ করি না সে জিনিসটা আমরা মুখে কেন বলবো? দেখেন পৃথিবীর যতগুলো এক না একতন্ত্র দেশ আছে, সকল দেশ কিন্তু উন্নত। সে দেশের মধ্যে আমেরিকার মোরালগিরি খুব কম চলে। রাশিয়ার মধ্যে দেখেন ভ্লাদিমির পুতিন, মোরালগিরি চলে আমেরিকার। চীনের মধ্যে দেখেন কনফুসিয়াস নীতিতে বিশ্বাস করে শি জিনপিং, সেখানে আমেরিকার মোরালগিরি চলে। শুধু সৌদি আরবের গুলো দাসত্ব, তারা দাসত্ববোধ পছন্দ করে ক্ষমতা টিকে থাকার জন্য, তারা এক না একতন্ত্র। কিন্তু সে দেশের মধ্যে রাজতন্ত্র থাকলো, সে দেশ অনেক উন্নত, সে দেশের মধ্যে অনেক গ্রুপিং চলে, কিন্তু দেশকে তারা দরিদ্র সীমার নিচে নামতে দেয় না। দেশকে সামরিকভাবে সুসজ্জিত করে ফেলেছে, সামরিকভাবে আপনার দেশ বিভিন্ন দিকে এগিয়ে গিয়েছে। সে দেশ অনেক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হয়তো দাসত্ব আমেরিকার, কিন্তু এক না একতন্ত্র থাকার কারণে যেসব গণতান্ত্রিক দেশ আছে সেসব দেশের মধ্যে আমেরিকা পাওয়ার খাটাতে পারে, গন্ডগোল লাগিয়ে দিতে পারে। দেখেন আমেরিকা মোরালগিরি প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের মধ্যে মোরালগিরি করতেছে, এক না একতন্ত্র দেশের মধ্যে মোরালগিরি করতে পারতেছে না। তাই বাংলাদেশের মধ্যে যতই আমরা সংস্কারের ফুলঝুরি কথা বলি না কেন, বাংলাদেশের সংস্কার সম্ভব না। বাংলাদেশের মানুষের মন মানসিকতা, মানুষের বিবেক যদি ঠিক না হয়, বাংলাদেশই থেকে যাবে। নতুন দল আসবে, আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জামাত থাকবে, জাতীয় পার্টি আসবে, কিন্তু বাংলাদেশের সেম রাজনৈতিক ধারা একই থেকে যাবে। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।